তাহলে আমরা আজকে এই নতুন যে মডিউলটা শুরু করতে যাচ্ছি তার নাম হচ্ছে কেমিক্যাল স্পিনিং। ঠিক আছে, তো আমরা যখন ম্যানমেড ফাইবারের ডেফিনেশনটা পড়াইছিলাম তখন আমরা বলছিলাম এই ফাইবারটা তো ম্যানমেড ফাইবার বটেই, সাথে আমরা আরো দুটো নামও জানছিলাম, একটা হচ্ছে কেমিক্যাল ফাইবার আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড ফাইবার। এবং আমরা বলছিলাম যে কোন কোন এলাকায় কেমিক্যাল ফাইবার, কোন কোন এলাকায় ম্যানুফ্যাকচার্ড ফাইবার বলা হয়। তো যেহেতু কেমিক্যাল ফাইবার, আমরা কিন্তু সংজ্ঞার মধ্যে কিছু কেমিক্যালের বিষয় জানিয়ে আসছি, তাই না? মানে এখানে আমরা কিছু কেমিক্যালের ব্যবহার দেখছি, যেটা যেটা কিনা আমরা আমরা তখন বলছিলাম যে আমরা মেকানিক্যাল যে স্পিনিং, এটার সাথে এই স্পিনিংটার কিন্তু একটা পার্থক্য আছে। ম্যানমেড ফাইবারের যে স্পিনিং তার একটা পার্থক্য আছে। এই স্পিনিংটাকে আমরা বলতেছি কেমিক্যাল স্পিনিং। কেন কেমিক্যাল স্পিনিং বলতেছি, তার একটা বড় কারণ হচ্ছে এখানে মেকানিক্যাল যে ডিভাইস এন্ড ইনস্ট্রুমেন্ট গুলো আছে তা তো আছেই, সাথে কিন্তু কেমিক্যালও আছে। হয় আমরা যদি ন্যাচারাল ফাইবার স্পিনিং এর কথা বলি, তাহলে সেখানে কিন্তু তেমন কোনো বা অলমোস্ট নাই কোনো ধরনের কোনো কেমিক্যাল এডিশন আমাদের লাগে না। আমরা কিন্তু সরাসরি মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো বা মেকানিক্যাল যে ডিভাইস গুলো আছে তার মাধ্যমে আমরা স্পিনিংটা করে থাকি। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের একটু ভিন্ন প্রসেস, এখানে আমরা একটু কেমিক্যাল ইউজ করি। তো আমরা যে কেমিক্যালটা ইউজ করতেছি আসলে তার কাজ কোথায় কোথায়, তার কাজ তো কোথায় কোথায় কাজ আমরা কিন্তু ডেফিনিশন যখন পড়ছিলাম তখন আমরা একটু আলোচনা করছিলাম, এবং আমরা তখন কিছুটা জানছিলাম যে আসলে কেমিক্যাল গুলোর কাজ কোথায়। তো আমরা যদি আজকে কেমিক্যাল স্পিনিং এর ডেফিনিশনটা পড়ি তাহলে কিন্তু আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলছি, যে ম্যানমেড ফাইবারস আর প্রোডিউসড বাই কনভার্টিং দ্য ফাইবার ফর্মিং সাবস্টেন্স টু আ ভিসকাস ফ্লুইড। কথা কি বোঝা গেছে? প্রথম কথা হচ্ছে যে ম্যানমেড যে ফাইবার গুলো আমি বানাচ্ছি সেটা কিন্তু প্রকৃতিতে আমি ফাইবার ফর্মে পাচ্ছি না। এটা তোমাদেরকে একদম প্রথম দিককার ক্লাসে বলছিলাম। এটা কিন্তু মূল পার্থক্য। ন্যাচারাল ফাইবার আর ম্যানমেড ফাইবারের মূল পার্থক্য কি? ন্যাচারাল ফাইবারটা কিন্তু প্রকৃতিতে, ম্যানমেড ফাইবারও তো পাওয়া যায়, ফাইবারের যে সাবস্টেন্স সেটা পাওয়া যায়, কিন্তু ফাইবার ফর্মে পাওয়া যায় না। কথা বোঝা গেছে? যেমন কটনের কথা যদি আমরা চিন্তা করি, কটনকে কিন্তু আমরা প্রকৃতিতে ফাইবার ফর্মেই পাই। কিন্তু আমরা যদি ভিসকোজ ফাইবারের কথা চিন্তা করি, কটনও সেলুলোজ, ভিসকোজও কিন্তু সেলুলোজ। কিন্তু কটনের সেলুলোজ প্রকৃতিতে ফাইবার ফর্মে রেডি থাকে আমার জন্য, কিন্তু ভিসকোজের সেলুলোজ প্রকৃতিতে ফাইবার ফর্মে রেডি থাকে না। সেলুলোজ সেলুলোজ ফর্মে থাকে, সেখান থেকে আমি সেটাকে আগে ফাইবার বানাই। তো এই ফাইবার বানানোর যে প্রসেস, সেই প্রসেসটাকে আমি বলতেছি কেমিক্যাল স্পিনিং। কেন? কারণ এখানে আমার কিছু কেমিক্যাল এডিশন লাগে। কোথায় লাগে? এই যে এই জায়গাটাতে লাগে। কোথায়? কনভার্সন অফ ফাইবার ফর্মিং সাবস্টেন্স টু এ ভিসকাস ফ্লুইড, এই জায়গাটাতে আমার কেমিক্যাল এডিশন লাগবে। সেটা কি? সবসময় যে কেমিক্যাল এডিশন লাগবে বিষয়টা এমন না, লাগলে এখানে লাগবে, আরো কিছু জায়গায় কেমিক্যাল এডিশন লাগতে পারে। তো তার আগে আমরা একটু কেমিক্যাল স্পিনিং এর সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমি এখানে ফাইবার ফর্মিং সাবস্টেন্স বলতে বোঝাচ্ছি যে সেই ম্যাটেরিয়ালটা, অর্থাৎ পলিমারটার কথা বলবো। পলিমার যেমন ধরো আমরা যদি ভিসকোসের কথা বলি, তাহলে ভিসকোসের পলিমার হচ্ছে কি? সেলুলোজ। সেলুলোজ আমি কোথা থেকে নিয়েছিলাম? ভিসকোসের ক্ষেত্রে উড পাল্প থেকে নিয়েছিলাম। তাহলে আমি প্রকৃতি থেকে নিচ্ছি কি? উড পাল্প, মানে কাঠের গুঁড়ি নিচ্ছি। ওই কাঠের গুঁড়িকে বিভিন্ন রকম প্রসেসিং এবং সাথে কেমিক্যাল এডিশন করে আমি আগে কি বানাই? ভিসকাস ফ্লুইডটা বানাই। ভিসকাস, তো ভিসকাস কেন দরকার বা ফ্লুইড কেন দরকার সেটা কিন্তু আমি প্রথম দিককার ডেফিনেশন গুলোতে আলোচনা করছিলাম। তোমাদের কারো মনে আছে কিনা ভিসকোসিটিটা আসলে কেন দরকার? এমনি বলো, মনে করো মনে নাই, এমনি কি তুমি বুঝতেছো না বা তোমার কি বোধগম্য হচ্ছে না যে আসলে ভিসকোসিটিটা কেন দরকার? আচ্ছা, এটা আমি আলোচনা করতেছি। তার আগে আমরা আরেকটু ফার্দার প্রসিড হই। তাহলে আমি কি বুঝলাম? ফাইবার ফর্মিং যে সাবস্টেন্সটা থাকবে, পলিমারটা, সেটাকে আমি ফাইবারে রূপদান করার জন্য একটা ভিসকাস ফ্লুইডে আমি কনভার্ট করি। এই যে ভিসকাস ফ্লুইডে কনভার্ট করতেছি, এই জার্নিটার মধ্যে আমার কিছু কেমিক্যাল এডিশন লাগতে পারে। ঠিক আছে, তারপরে কি করি? দ্যাট ইজ এক্সট্রুডেড। এরপরে আমি এটাকে এক্সট্রুড করা মানে হচ্ছে সজোরে নিক্ষেপ করা বা নির্গমন করা। হ্যাঁ, এরপর আমি এটাকে এক্সট্রুড করি। কোথা দিয়ে এক্সট্রুড করি? থ্রু দ্য হোলস অফ এ স্পিনারেট। একটা স্পিনারেটের ছিদ্র দিয়ে আমি এটাকে এক্সট্রুড করি। তো আমার যতটুকু বোধগম্য হয় যে তোমরা পলিমার সায়েন্সে কিন্তু এই টার্মগুলো তোমাদের পড়ার কথা। স্পিনারেট তোমরা পলিমার সায়েন্সে জানছো না? জানো নাই? স্পিনিং পর্যন্ত তো যায় না, তাই না? কিন্তু আমরা ধরো তোমাদের পলিমার প্রিপারেশন পড়াই নাই স্পিনার ইয়াতে এই পলিমার সায়েন্সে পড়ছো না? পলিমার তো প্রিপারেশন পড়ছো তোমরা। কি বলে না বলে, পলিমার প্রিপারেশন পড়ো নাই? সব তো দেখে তোমরা কি রে ভাই,
কেউই পড়ো নাই? শোনো নাই না? আচ্ছা, কেমিক্যাল স্পিনিং পর্যন্ত যায় না, তো এই জন্য হয়তো স্পিনার শোনো নাই, কিন্তু আমার যতটুকু মনে পড়ে শোনার কথা আর কি। এনিওয়ে, না শুনলে নাই। তাই কি বললাম, ওই যে ফাইবার ফর্মিং সাবস্টেন্সটাকে প্রথমে ভিসকাস ফ্লুইড বানালাম, তারপরে এক্সট্রুড করলাম থ্রু দা হোলস অফ স্পিনারেট। স্পিনারেটের ছিদ্র দিয়ে আমি পলিমারগুলোকে এক্সট্রুড করলাম। এখন দেখো স্পিনারেটটা দেখতে আসলে কেমন। স্পিনারেটটা দেখতে আমরা এই যে গোসল গোসল করার যে শাওয়ার আছে না, শাওয়ারের মতো অনেকটা, মানে অনেকগুলা ছিদ্রযুক্ত, যেখান দিয়ে খুব চিকন নালে কি করে ফ্লুইড নির্গমন করতে পারে, মানে ছিদ্র কিছু রাস্তা থাকবে আর কি, ছোট ছোট কিছু রাস্তা, যেগুলো ডায়ামিটার কিন্তু একেবারেই সূক্ষ্ম, খুব মিনিমাম অ্যামাউন্টের ডায়ামিটার থাকবে, ঠিক আছে। তো এখন একটা জিনিস একটু চিন্তা করো, আমি যদি গোসল করার শাওয়ারটার কথা চিন্তা করি, তাহলে ওই শাওয়ার দিয়ে কি পড়ে? পানি পড়ে, তাই তো? ঠিক না? এখন তো দেখো তো, পানির যদি স্পিডটা কম হয়, পানিটা কিন্তু ডিফর্ম হয়ে পড়ে না, একটু বাঁকা হয়ে যায় না? পানিটার আকৃতির কিন্তু পরিবর্তন হয় না, হয় কি না? কিন্তু আমি কি ফাইবারের এখানে এটা এক্সপেক্ট করবো যে আকৃতির পরিবর্তন হচ্ছে? করব না। তো আকৃতির পরিবর্তন হবে না কখন? যখন আমি পানিটা নির্গমন করতেছি, কিন্তু পানিটা একটু মোটা পানি, মোটা পানি বুঝতেছ, মানে ঘনত্ব বেশি পানি, ভিসকাস, ভারী পানি। সেই ভারী পানিটা কি খুব সহজে ডিফর্ম হয়ে যাবে? তার স্পিড কম হোক বেশি হোক, কম হলে সে আস্তে আস্তে বেরোবে, কিন্তু যতটুক বেরোবে ততটুক কিন্তু ডিফর্ম হয়ে যাবে না, সাথে সাথে ডিফর্ম হবে না, যেটা পানির ক্ষেত্রে হয়, ডিস্ট্রাকশন হতে পারে। হ্যাঁ, যদি পাতলা ফ্লুইড হয় তাহলে কিন্তু ডিফর্ম হওয়ার পসিবিলিটি থাকবে। হ্যাঁ, এবং শেপের কিন্তু চেঞ্জ চলে আসবে, কিন্তু যদি ভারী হয় তাহলে কিন্তু চেঞ্জ সহজে হবে না। তো আমি যেহেতু ম্যানমেড ফাইবারকে বলতেছি একেবারে ইউনিফর্ম প্যারামিটারে বা ইউনিফর্ম কোয়ালিটির, তার মানে এটার আদার্স যে প্রপার্টিস গুলো আছে, মানে ডায়ামিটার থেকে শুরু করে লেন্থ থেকে শুরু করে সবকিছু, ক্রস সেকশনাল যে শেপ, সেটা কিন্তু একেবারে টু দা পয়েন্ট থাকবে, অ্যাকুরেট থাকবে। তো অ্যাকুরেট থাকতে গেলে কিন্তু আমার একটু ভিসকাস ফ্লুইড লাগবে। তো যেহেতু ভিসকাস, সেহেতু এই ভিসকাস ফ্লুইডটাকে আমি যদি স্পিনারেটের ছিদ্র দিয়ে পাস করাতে চাই, তাহলে কিন্তু আমার একটা শক্ত ফোর্স লাগবে, শক্তি লাগবে না? এনার্জি ছাড়া কি পাস করতে পারবো? শক্তি ছাড়া। সজোরে নিক্ষেপ করতে হলে তাকে কি লাগবে? একটা নির্দিষ্ট ব্যাগে এনে তাকে ধাক্কা দিতে হবে, ধাক্কা না দিলে তো বের হবে না সহজে। মোটা মোটা ফ্লুইড না ভাই, ভারী তো, ভারী জিনিস কি সহজে সরু ছিদ্র পথে নামতে যাবে? নামবে না তো। তুমি এমনি যদি শাওয়ারের মধ্যে পানি রাখো, পানি কিন্তু এমনি পড়ে যাবে, কিন্তু ভারী ফ্লুইড কি পড়বে? পড়বে না, তাকে একটু কিন্তু সজোরে ধাক্কা দেওয়া লাগে। সজোরে ধাক্কা দেওয়ার বিষয়টাকে আমি বলতেছি এক্সট্রুড করা বা এক্সট্রুশন করা। এক্সট্রুশন মানে ছিদ্রপথে এগুলাকে নির্গমন করে নিয়ে আসা, ঠিক আছে। তো ধরো এটা হচ্ছে সেরকম একটা শাওয়ার, সে ফর এক্সাম্পল ধরো এটা হচ্ছে একটা শাওয়ার মনে করে, হ্যাঁ। তো এটার ছিদ্র দিয়ে ধরো এরকম অনেকগুলা ফাইবারের ধারা বের হচ্ছে, নামছে। তো এখন ফাইবারের ধারাগুলো কি, যতই ফ্লুইড হোক, যতই ভিসকাস হোক, যা কিছু হোক না কেন, এখনো তো কিন্তু সে শক্ত না, সলিডিফিকেশন হয়নি, সে ঘন। কিন্তু আমি যদি তাকে ডিফর্ম করতে চাই, ছিঁড়ে ফেলতে পারবো না? এটা খুব সহজ, খুব কঠিন কাজ না। তাকে আমি যদি এক্সট্রা ফোর্স দিই বাইরে থেকে, সে ডিফর্ম হবে কিনা, ছিঁড়বে কিনা? ছিঁড়বে, কিন্তু ছিঁড়বে সেটাকে আমি এক্সপেক্ট করি না। এই জন্য বের হওয়ার পরে আমাকে আর একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে সলিডিফিকেশন। হ্যাঁ, এই যে দেখো, বের হওয়ার পরেই কিন্তু আমি কি করি? সলিডিফাই করি। সলিডিফাই করা মানে এটাকে তখন আমি শক্ত করে ফেলি, জমাটবদ্ধ করে ফেলি, ঠিক আছে, যাতে করে সে না ছিঁড়ে, এবং তাকে একটা নির্দিষ্ট শেপ যেন সে ধরে রাখতে পারে। যে শেপে সে বের হয়েছে, এই অবস্থায় তাকে যদি আমি সলিডিফিকেশন করি, শুকাই ফেলি, তাহলে তার শেপ কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। আরো কিছু প্যারামিটার আছে, সেগুলো পরের জিনিস, কিন্তু শেপ কি আর সহজে চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। যেটা আমাকে সলিডিফাই করা লাগে, অর্থাৎ যে ভিসকাস ফ্লুইডটা এখানে ছিল না, ভিসকাস ফ্লুইডটা যখন ছিদ্রপথে বের হয়েছে, তখন আমি অনেকগুলো ফাইবারের কি পাচ্ছি, যেগুলো এক একটা ফিলামেন্ট, সবগুলো এক একটা ফিলামেন্ট, ঠিক আছে, কন্টিনিউয়াস স্ট্র্যান্ড অফ ফাইবার আর কি। তো ফিলামেন্টটাকে আমি সাথে সাথে কি করব? সলিডিফিকেশন করব। এবং এই সলিডিফিকেশন করার জন্য তিনটা প্রসেস আমরা ব্যবহার করি। একটা হচ্ছে কোয়াগুলেশন, এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো। তারপর হচ্ছে ইভ্যাপোরেশন, এটা নর্মাল সেন্স থেকে আমরা বুঝি। তারপর হচ্ছে কুলিং। আইদার কোয়াগুলেশন করব, মানে ফাইবারটাকে কোয়াগুলেট করে আমি শক্ত করব বা থিতাবো, থিতানো আর কি, হ্যাঁ। ইভ্যাপোরেশন করব, ইভ্যাপোরেশন মানে কি করব? বাষ্পীভূত করব। কুলিং করব মানে ঠান্ডা করে ফেলবো। তার মধ্যে এই তিনটা প্রসেসে করতে পারি। এই তিনটা প্রসেসের যে কোনো একটাতে, তিনটা প্রসেসের জন্য মেকানিজম গুলো ভিন্ন, তিনটা প্রসেসের মেকানিজম ভিন্ন, বা যে এজেন্ট দিব বা যে এক্সটার্নাল এজেন্টটা দিব, সলিডিফিকেশনের জন্য যে এক্সটার্নাল এজেন্ট দিব, সে এক্সটার্নাল এজেন্ট হচ্ছে প্রসেস অনুযায়ী ভিন্ন হবে। তিনটা প্রসেসের জন্য তিনটা এজেন্ট লাগবে। এই প্রসেসের পরে আমি যেটা করতে পারি সেটা হলো, এখন সেটা
শক্ত ফাইবার ফরম্যাটে চলে আসতো। এবং এরপর আমি যেটা করতে পারি যে এটাকে, এই ফাইবারগুলোকে আমি একসাথে করে যে কোনো একটা ইয়ার্ন হিসেবে বের করতে পারি, অথবা আমার যেরকম এক্সপেকটেশন আমি বের করতে পারি। সেই এক্সপেকটেশনটা আমরা এখনো মনে হয় পড়িনি, আমরা ফাইবার ফর্মগুলো আলোচনা করিনি এখনো। আলোচনা করলে তোমরা বুঝতে পারবো যে আমি স্পিনারের ছিদ্র থেকে যখন ফাইবারগুলো বের হয় সেটা অনেকভাবে বাজারজাত করা যায়, অনেকভাবে অনেকগুলো ফরম্যাটে তার চাহিদা আছে। তো কি ফরম্যাটে নিয়ে যাবো সেটা তো প্রি ডিসাইডেড, সেটা আমি আগে থেকেই জানি যে আমি কি ফরম্যাটে নিয়ে যাবো। যেমন সিম্পল ধরো আমি যদি বলি যে না আমি শতভাগ পলিয়েস্টারের সুতা তৈরি করব, তাহলে সেটাকে আমি ইয়ার্ন হিসেবে বের করে ফেলবো। বুঝা গেছে? ইয়ার্ন যখন করবো তখন এটাকে আমার এন্টেঙ্গেল করা লাগবে, সামান্য একটু টুইস্ট করা লাগবে, টুইস্টিং করা লাগবে, মানে এই ফিলামেন্ট গুলাকে টুইস্টিং করে আমি একটা ইয়ার্ন বানাবো। যতগুলো ফিলামেন্ট বেরোচ্ছে, ধরো এই স্পিনারেটার 100টা ছিদ্র আছে, তার মানে এখান থেকে 100টা ইন্ডিভিজুয়াল ফাইবারের ধারা কিন্তু নামবে, তাই না? কথা কি বোঝা যাচ্ছে কিনা? 100টা ছিদ্রতে কি রেসপন্স করবে? এই তক্তা বানা গেল যে রেসপন্স করো না কেন? কি বলতেছে? 100টা ছিদ্র যদি থাকে তাহলে 100টা ধারা নামবে না? তো 100টা ধারাকে আমি যখন এন্টেঙ্গেল করব বা টুইস্টিং করব, তখন এখান থেকে আমার ফাইবার হবে ইয়ার্ন হবে একটা। এই জন্য একটা ম্যানমেড কন্টিনিউয়াস যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টকে বা ফাইবারকে তুমি যদি খুলো, ইয়ার্নকে আনটুইস্ট করো, তাহলে কিন্তু তুমি চাইলে ওই ফিলামেন্ট গুলো কতগুলা ফিলামেন্ট আছে এটা গুণে ফেলা যায়। এবং গুণে কিন্তু আমরা এই সিদ্ধান্তে পৌঁছাইতে পারি যে এই ফাইবারটা বা ইয়ার্নটা যখন তৈরি করা হয়েছে তখন যেই স্পিনারটা ব্যবহার করা হয়েছিল তার ছিদ্র সংখ্যা আসলে কত ছিল। যতগুলো ছিদ্র ততগুলো ইন্ডিভিজুয়াল ফাইবার আমি পাবো। তোমরা দেখবে যে কোনো ম্যানমেড ফাইবারের যদি পোশাক থাকে তোমাদের, একটা সুতা যদি ছিটতে পারো, দেখবে সুতাটা খুললে তুমি বুঝতে পারবে যে এখানে এতগুলো ফিলামেন্ট ছিল। ঠিক আছে? বুঝা গেছে কথা? বুঝা গেছে। এই প্রসেসটাতে যেহেতু আমি কিছু কেমিক্যাল অ্যাড করলাম, সাথে কিছু মেকানিক্যাল এইড তো আছেই, এই প্রসেসটাকে আমরা এই জন্য কেমিক্যাল স্পিনিং নামে ডাকি। কেন? যাতে করে এটাকে ওই যে মেকানিক্যাল যে ইয়েটা আছে, স্পিনিংটা আছে, তার থেকে কিছুটা আলাদা করা যায়। আমি কি বুঝতে পারছি? তো যেহেতু স্পিনিং দুইটা, মেকানিক্যাল স্পিনিং আছে, আবার আমি এখানে কেমিক্যাল স্পিনিং এর কথা বলতেছি, একটু প্যাচ লাগার তো সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা এটাকে, আমরা মানে যারা আমরা ধরো যারা যে জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতে বা যারা আবিষ্কার করছে, তারা কিন্তু এটাকে তখন কেমিক্যাল স্পিনিং নাম দিচ্ছে, যাতে করে এটা মেকানিক্যাল স্পিনিং থেকে একটু আলাদা হয়। ঠিক আছে? তা আমরা যে কথাবার্তাগুলো বললাম, তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে প্রথমে যে সলিড পলিমারটা থাকবে, মানে ফাইবার ফর্মিং সাবস্টেন্স, সেটাকে আমরা কি করব? ভিসকাস ফ্লুইডে কনভার্ট করব। তারপরে আমরা এটাকে স্পিনারেটের ছিদ্র দিয়ে এক্সট্রুড করব। ঠিক আছে? এই তিনটা স্টেপই তো। সলিডিফিকেশনটা আমি আর লিখিনি, সলিডিফিকেশন আলাদা করে কিছু নাই। সলিডিফিকেশন তুমি চাইলে এখানে সলিড পেপার না লিখে পুরো সলিডিফিকেশন দিতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি তিনটা দিচ্ছি, তার কারণ আছে, কারণ এটার সাথে আমি আবার এটাকে কোরিলেট করছি, তো এই জন্য আমি তিনটা দিচ্ছি। তো আমি এটা দ্বারা বুঝেছি, দেখো প্রথমে যে সলিড পলিমারটা নিব, সেই পলিমার তো বিভিন্ন রকম হতে পারে, প্রকৃতিতে পাইতেও পারে, নাও পাইতে পারে, সমস্যা নেই। ম্যানমেড ফাইবারের ডেফিনিশন যে প্রকৃতিতে না পাইলেও ম্যানমেড ফাইবার, অসুবিধা নেই, প্রকৃতিতে পাইতে হবে এমন কোনো কথা নেই। সলিড পলিমার নিলাম, এই সলিড পলিমার থেকে আমি বলতেছি এখানে ফাইবার ফর্মিং সাবস্টেন্স মূলত। ঠিক আছে? প্রথম ধাপটাতে তেমন কোনো চেঞ্জ নেই, কিন্তু পরেরটাতে দেখো, পরেরটা বললাম যে কনভার্সন টু ভিসকাস ফ্লুইড, মানে যে সলিড পলিমারটা নিলাম এটাকে আমি সেকেন্ড স্টেপ এসে কি করতেছি? ভিসকাস ফ্লুইডে কনভার্ট করতেছি। অ্যাজ পার ডেফিনিশন তো আমি তাই বলছিলাম, ভিসকাস ফ্লুইডে কনভার্ট করতেছি না? কথা কি বুঝে গেছে? তো এই ভিসকাস ফ্লুইডে যে কনভার্ট করি, তার দুইটা প্রসেস আছে। কয়টা? দুভাবে করতে পারি, একটা হচ্ছে ডিসলভিং আর একটা হচ্ছে মেল্টিং। কথা কি বুঝে গেছে? মানে আমি আইদার কোনো সলভেন্ট ইউজ করে, মানে কোনো কেমিক্যাল ইউজ করে সেটাকে ডিসলভ করবো ওই কেমিক্যালে, অথবা সেটাকে আমি মেল্ট করবো, মানে পলিমার যেটা থাকবে সেটাকে আমি কি করবো? মেল্ট করবো। মেল্ট করে তখন আমি ভিসকাস ফ্লুইড বানাবো। তাহলে দুইটা ভাবে বানাইতে পারি, একটা হচ্ছে ডিসলভিং কি বলবো, ডিসলভিং না, ডিসলভিং আর হচ্ছে মেল্টিং। ঠিক আছে? তোমরা বুঝে গেছে? এটা তুই চেয়াতে যে বুঝবো না, ডিসলভিং তুমি বলছো না। ডিসলভিং তাহলে দেখো তো, ডিসলভিং এ কত পার্সেন্ট কাজ হয়? খুব সামান্য, 30% কাজ। আর মেল্টিং এ কত পার্সেন্ট হয়? 70%। তো তোমাদের কাছে মনে হইতেই পারে স্বাভাবিকভাবে ডিসলভিং থেকে মেল্টিংটা সহজ এবং কম্পারেটিভলি খরচ কম, কারণ এখানে কেমিক্যাল এডিশন লাগতেছে না, ঝামেলা যাওয়া লাগতেছে না। সলভেন্ট যদি নিয়ে আসি, সলভেন্টটাকে রিকভার করার কিছু বিষয় থাকে, সলভেন্ট রিকভার কেন করা লাগবে সেটা আমরা আলোচনা করলে তখন বলবো। ঠিক আছে? তো যেহেতু এখানে সলভেন্টের বিষয় আছে, এক্সট্রা কেমিক্যালের বিষয় আছে, তার মানে এই প্রসেসটা কিন্তু কিছুটা কস্টলি আমি বলতে পারি। এবং এই প্রসেসটা একই সাথে একটু ক্লামজিও বটে। ক্লামজি মানে একটু পেঁচাইলে আর কি, পেঁচাইলে না হলে তো হচ্ছে না তো জিনিসটা।
এখানে আমি একটা কেমিক্যাল অ্যাড করে তোমার এটাকে ভিসকাস ফ্লুইড বানাচ্ছি, কিন্তু এখানে আমার কিছুই লাগতেছে না, শুধু আমি পলিমারটাকে গলাইলেই হয়ে যাচ্ছে, মেল্টিং করলেই হয়ে যাচ্ছে। তাহলে কোনটা সহজ? মেল্টিংটা সহজ না? তো সহজটাতেই বেশি, ঠিক আছে? বিজ্ঞানীরা ভালো ভালো মানুষ, তারা সহজটাতে বেশি রাখছে, 70% কি সহজ। কিন্তু এরপরে যে প্রসেসটা আছে দেখো, এক্সট্রুশন টু গেট সলিড ফাইবার, মানে এটা হচ্ছে আমি এখন স্পিনারের ছিদ্র দিয়ে পাস করাবো। তো স্পিনারের ছিদ্র দিয়ে পাস করা এবং তৎসংশ্লিষ্ট বা তৎপরবর্তী যে কাজগুলো আছে, স্পিনারের ছিদ্র দিয়ে পাস করার পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো সহ এই জিনিসটা মোটামুটি এই চারটা ভাগে আমরা করতে পারি, চারটা রকমের, চারটা প্রকারের। মানে এক্সট্রুশনটা চারটা ভাগে করতে পারি, হচ্ছে ড্রাই স্পিনিং, হচ্ছে ওয়েট স্পিনিং, একটা হচ্ছে জেল স্পিনিং, আর হচ্ছে মেল্ট স্পিনিং। তো মজার বিষয় হচ্ছে দেখো, যে কিনা 30% রিপ্রেজেন্ট করে তার প্রসেসগুলো বেশি, তার তিনটা প্রসেস। আবার যে কিনা 70% রিপ্রেজেন্ট করে তার প্রসেস কিন্তু একটাই, মেল্ট স্পিনিং, তাই খালি গলাবো আর কিছু নেই। এখানে যেহেতু কেমিক্যাল এডিশনের বিষয় আছে, যেহেতু কেমিক্যাল অ্যাড করতেছি, সেহেতু ওই কেমিক্যালের ধরন অনুযায়ী এখানে ধরনগুলো একটু পার্থক্য হয়, চেঞ্জ হয়। কেমন চেঞ্জ হয়? কেমন সলিডিফিকেশন তো সবগুলো আমি কোয়াগুলেশনে করতে পারবো না, সলিডিফিকেশন সবগুলো আমি আবার ইভেপোরেশনে করতে পারবো না, সলিডিফিকেশন সবগুলো আমি কুলিং এর মাধ্যমে করতে পারবো না। কথা বোঝা গেছে? এখানে কি অ্যাড করতেছে তার উপর ডিপেন্ড করে সলিডিফিকেশন কি করবে, সেটা ধরন ডিফারেন্স, সেই ধরনের উপর ডিপেন্ড করে এই যে এরকম হতে পারে, ড্রাই হতে পারে, ওয়েট হতে পারে, জেল হতে পারে, আর ওইদিকে হতে পারে তোমার মেল্ট স্পিনিং। যে মেল্ট স্পিনিং কিনা তোমার প্রায় 70% রিপ্রেজেন্ট করে। তা আমরা কিন্তু, তোমরা যদি একটু মানে কোরিলেট করতে পারো আর কি, তাহলে তোমরা বুঝবা যে এই যে আমরা যখন ক্লাসিফিকেশন পড়াইছিলাম বা সোর্স গুলো যখন পড়াইছিলাম, আর তখন কিন্তু আমরা আমরা বলছিলাম যে আসলে এই যে সিনথেটিক যে সোর্সটা আছে সেই সোর্স থেকে সবচেয়ে বেশি পরিমাণ ম্যানমেড ফাইবার আসে, আমি কিন্তু বলছিলাম তোমাদেরকে। এবং ন্যাচারাল যে সোর্সটা আছে সেখান থেকে মাত্র নিয়ার অ্যাবাউট 30% আসে হচ্ছে তোমার ন্যাচারাল সোর্স থেকে, আর প্রায় 70% আসে হচ্ছে সিনথেটিক সোর্স থেকে। আর ওই সিনথেটিক যে সোর্স গুলো থেকে আমি ফাইবার গুলো পাই তার বেশিরভাগই হচ্ছে এই স্পিনিং প্রসেসে আমরা করি, ম্যান স্পিনিং প্রসেসে। বুঝতে পারছি? বুঝতে পারছি। তাহলে মাত্র একটা প্রসেস কিন্তু 70% ফাইবারকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? অর্থাৎ সিনথেটিক যতগুলো আছে তার বেশিরভাগই আমরা এই স্পিনিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা বানাতে পারি। কারণ তার সিনথেটিক যেগুলো সেগুলো কিন্তু সিনথেটিক মানে হিট সেন্সিবল আর কি, আমি চাইলে এগুলোকে হিট দিয়ে কিন্তু গলাইতে পারি। এগুলো সবগুলো যেমন কাঠকে আমি কি খালি হিট দিয়ে গলাইতে পারবো নাকি? ডিজলভ করে ফেললাম, কিন্তু আমার তো শুধু ডিজলভ করলে হবে না, আমার লাগবে ভিসকাস ফ্লুইড। তো আমার তো যেহেতু যে ফাইবার ফর্মিং সাবস্টেন্সের আলাদা একটা প্যারামিটার আছে, একটা চাহিদা আছে, সেই জন্য তো আমি চাইলে যেমন তেমন করে করতে পারবো না, কিন্তু এটা করা যায় মেল্ট স্পিনিং এর সাথে, এটা আমরা করতে পারি। তাহলে কি বোধগম্য হয়েছে জিনিসটা? কেমিক্যাল স্পিনিং এর বলছি, কেমিক্যাল স্পিনিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখান থেকে প্রশ্ন আসবে। কথা বোঝা গেছে? তা আমরা আজকে নতুন টপিক আর যাবো না, কেমিক্যাল স্পিনিং এর ডেফিনিশন এবং প্রোডাকশন মেথডের মধ্যে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আশা করি ওই যে ইন্ডিভিজুয়াল যে প্রসেসগুলো আছে, ড্রাই স্পিনিং, ওয়েট স্পিনিং, জেল স্পিনিং আমি পড়াবো না, খুব একটা ব্যবহার হয় না। আমরা পড়াবো ড্রাই এবং ওয়েট, আর এদিকে পড়াবো হচ্ছে মেল্ট স্পিনিং, ঠিক আছে? কথা বলি না, ড্রাই, ওয়েট এবং মেল্ট স্পিনিং পড়াবো। তবে তার আগে আমরা একটু আরো কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করবো, সেটা হচ্ছে স্পিনারেতে। যে আমি স্পিনারের কথা বললাম, স্পিনারটা আসলে দেখতে কেমন হয় বা কি সমাচার, স্পিনার কি দিয়ে তৈরি, কি হইলে কি বুঝবো, এই জিনিসগুলো নিয়ে আমরা আরেকটু জানবো। তারপরে আমরা ওই ড্রাই এবং ওয়েট স্পিনিং শুরু করবো।